নতুন বাংলাদেশে সবাইকে স্বাগত। আহ, আমাদের বাঙালির ইতিহাস হচ্ছে সংগ্রামের ইতিহাস। ছাত্রদের মাধ্যমে সকল সংগ্রামে বাংলাদেশ বিজয় অর্জন করছে আসলে। সেই 1947, 1947-এ যেই দুইটা দেশ হইল, পাকিস্তান এবং হচ্ছে ভারত, সেখানেও আমাদের ছাত্র জনতার অনেক বেশি অবদান ছিল। তারপর যখন আমাদের দুটি পাকিস্তানের আবার দুইটা ভাগ হইল, যে ইস্ট পাকিস্তান আর ওয়েস্ট পাকিস্তান। সেখানে যে ইস্ট পাকিস্তান আমাদের ওয়েস্ট পাকিস্তান আমাদের বিরুদ্ধে আমাদের সাথে যে বৈষম্য করতো সব ক্ষেত্রে, সামাজিক, শিক্ষার ক্ষেত্রে, তারপর প্রশাসনিক ক্ষেত্রে, সব জায়গায় এই ওয়েস্ট পাকিস্তান ইস্ট পাকিস্তানকে কম কম দিত। সেইখানে আসলে তারা তাদের নিজস্ব যে ভাষাটা, উর্দু ভাষাটা বাংলাদেশের উপর চাপাই দিতে চাইছিল। তখন এই ছাত্র জনতাই তাদের বিরুদ্ধে প্রথম ঝাঁপিয়ে পড়ে, এবং এবং তারা তাদের তাদের চাপিয়ে দেওয়া যেই ভাষা উর্দু, এটা বাংলার জনতা কখনোই মানে নাই, আসলে মানে নাই। সেই জন্যই তারা এই পথ ধরেই 1947-এর পর থেকেই 1952 সালে যে ভাষা আন্দোলন হইল, সেখানে বাংলার তাজা তাজা পান গেল, যখন ওই সময়ের তৎকালীন যেই নুরুল আমিন সরকারের নেতৃত্বে, তার হুকুমে তখন এই বাংলার মাটিতে তাজা তাজা পান গেছে। আমরা সবাই তাদের নাম জানি, তাদের কথা আর বলবো না। তো তেমনিভাবে এই যে যত ধরনের আন্দোলন আছে বাংলাদেশের, 66-র 6 দফা আন্দোলন বলেন, 69-এর গণঅভ্যুত্থান, তারপর 1971-এর মুক্তিযুদ্ধ, সব ক্ষেত্রে বাংলাদেশের ছাত্রদের অবদান অনস্বীকার্য। তারপরে এই আস্তে 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 আমরা দেশ চলতে 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 যে এই যে আমাদের প্রায় 15-16 বছর ধরে যে একটা সরকার যে নিজের মতো করে দেশটাকে পরিচালনা করতেছিল, আমাদের তাতে কোনো দুঃখ ছিল না। আমরা এগুলা বিরুদ্ধে আমরা কথাবার্তা বলি নাই প্রথম, কিন্তু যেখানে এই বৈষম্যটা শুরু হইলো সেটা হচ্ছে আমরা যখন এই যে কোটা নিয়ে আন্দোলন শুরু করলো 2018 সালে। 18 সালে কোটা নিয়ে আন্দোলন প্রথম কিন্তু এই ছাত্র জনতাই শুরু করেছিল। ছাত্র জনতা শুরু করার পরে এটা তখনও ছাত্র জনতা আর কি এই জিনিসটাকে পুরোপুরি আর কি শেষ করে দিতে চাচ্ছিল না। তারা চাচ্ছিল সংস্কার, জাস্ট এটাকে একটা পরিবর্তন করা হোক, একটা সুন্দর একটা পর্যায়ে নিয়ে আসা হোক। তখন তখন এই যে বাংলাদেশ যে তখন আর কি মোটামুটি যে স্বৈরাচার, যে ডিক্টেটর এই পর্যায়ে চলে গেছিল। দ্যাটস ওয়াই তারা আমাদের যেই নির্বাহী যে অফিস, নির্বাহী যে সিস্টেমগুলো, এগুলো যে সরকার থেকে আলাদা না, তার প্রমাণস্বরূপই এই যে সিদ্ধান্তটা যে আসলো। এই সরকার কি করলো, ওই নির্বাহী আদেশ দিয়া এই জিনিসটাকে বাদ করে দিল। বাদ করার পরে আবার কিছু আমাদের ফ্রিডম ফাইটারের ছেলে মেয়ে যখন আবারও এটার প্রতি রিড করলো, তখন আবারও চালু হয়ে গেল। চালু হইলো তো হইলো, এটা এমনভাবে হইলো যা কঠিন বৈষম্য, যে 56 ভাগ হবে কোটার মাধ্যমে, এটা আসলে মেনে নেওয়া যায় না। তাহলে আর মুক্তিযুদ্ধর ঠিক আছে অনেক মানুষ করছে, কিন্তু এখন তা তো না, এত মানুষ তার না, এত কোটা দিয়ে তাদের কি হবে আসলে। আমাদের জেনারেল কোঠা মানুষ হচ্ছে অনেক 20 কোটি মানুষ, কাছাই গেছে অলমোস্ট 20 কোটি মানুষ, এর মাত্র 44% জব, এটা আসলে মেনে নেওয়া যায় না। সেই প্রেক্ষিতেই আসলে এই যে আন্দোলনটা শুরু হইলো। আন্দোলনটা শুরু হওয়ার পরে আন্দোলনটা শুরু হওয়ার পরে এই যে যারা সমন্বয়ক ছিল, তারা কিন্তু কখনোই বলে নাই যে আমরা এটার শেষ চাই, আমরা যে একটা পরিবর্তন চাই, সুন্দর একটা পরিবর্তন চাই, সুন্দর একটা মার্জিনে নিয়ে আসুক, তাহলেই হবে। তারা কখনোই বলে নাই যে আমরা এই সরকারের পতন চাই। কিন্তু এই যে যখন আন্দোলনটা 10 দিন 12 দিন হয়ে গেল, তখন আসলে আমরা যারা জেনারেল মানুষজন ছিলাম, তারাও এই বিষয়টাকে আসলে ওইভাবে গুরুত্ব দিই নাই। কিন্তু গুরুত্ব দেওয়া শুরু হইলো যখন আমাদের এক্স যে প্রধানমন্ত্রী ছিলেন, উনি আসলে তার ভাষার যে ব্যবহার, কোথায় কোনটা করতে হবে, আসলে তার বয়সের কারণে আস্তে আস্তে তিনি হচ্ছে ভুলে গিয়েছিল। তার শব্দ চয়নে অনেক বেশি ভুল হয়েছে। ভুল হওয়ার কারণেই আসলে আন্দোলনটা আস্তে আস্তে এই যে বড় হইতে থাকে। তিনি একদিন সুন্দর করে সব সাংবাদিক সম্মেলন করে
সবাইকে যেমন রাজাকারের তকমা বলে দিলেন, রাজাকার রাজাকার বলে দিলেন। আর তখনই শুরু আসলে ব্যক্তিগতভাবে আমি এই আন্দোলনটাকে ওই দিন থেকেই আসলে গুরুত্ব দিয়েছিলাম, যেদিন দেখলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা হলে থালবাটি পিটায় পিটায় বলেছে আমি কে তুমি কে, রাজাকার রাজাকার, কে বলেছে স্বৈরাচার চরেচার। এইগুলো দেখার পরে, ওই দেখার পর থেকে আমার মধ্যে এমন একটা ভাব চলে আসে যে আমি সেটা ভাষা প্রকাশ করতে পারবো না। নিজের মধ্যে থেকে মনে হয় যে কিছু একটা করি, কিন্তু হয়তো বা আমি আমার পরিবারের কথা চিন্তা করে বা আমার আরও কিছু বাউন্ডারি থাকে। যদিও আমি কোনো পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ডার থেকে না, আমি কোনো পলিটিক্যাল ইস্যুজের মধ্যে এখন পর্যন্ত নাই, আর আশা করি কোনোদিন থাকবো না। আমি আসলে দেশের ভালো চাই, সেই ক্ষেত্রে দেশের ভালো চাই। আমি একদম জেনারেল জীবনযাপন করতে চাই। আমার সবসময় আমার ব্যক্তি স্বাধীনতা থাকবে। আমি নির্ভয়ে বাসার বাইরে যাব। আমাকে কেউ কথা বললে আমি ফেসবুক স্ট্যাটাস দেবো, আমাকে কেউ ধরে নিয়ে যাবে না। আমি আমার ইচ্ছা মতো কথাবার্তা বলবো, আমার যাকে খুশি তাকে আমি ভোট দিব। এই জিনিসগুলো আমার আসলে থাকে। যদিও এই লাস্ট বছর যে ভোট এলো, আমি আমার ভোট তো দিয়ে গ্রামে, তো আমি ভোট দিতে চাই না, কিন্তু অলমোস্ট আমার ভোট নাকি দেওয়া হয়ে গেছে। যাই হোক, এটা ব্যাপার না। তো ওই দিন থেকে আসলে, যেদিন থেকে আমাদের ওই যে রাজাকার শব্দটা বললো, তখন থেকে আসলে আন্দোলনটা আরো বেশি ছড়াই পড়লো। ছড়াই পাওয়ার ফলে উনি আসলে কি করলো ওই যে আমাদের ডাক্তার আনিসুল হক, একটা কথা, উনি ওনার স্ট্যাটাসে ডাক্তার আনিসুল হক, উনি আমাদের প্রফেসর ওই যে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির, উনি বললো যে ওনার একটা স্ট্যাটাস দেখলাম যে ওই যে ওনার আমলে নাকি ওই যে এরশাদ সাহেব এই কাজটা করতো। যখনই কোনো আন্দোলন শুরু হইতো, তখন তিনি কী করতো, ইউনিভার্সিটির হলগুলোকে বন্ধ করে দিত। হলগুলোকে বন্ধ করে দিয়ে তিনি ওই যে সন্ধ্যাবেলায় সংবাদ সম্বোধন করে বাতাবি লেবুর ভাষণের কথা বললো। তিনি স্যারের কথায়, স্যারও ওই সেম কথাটাই, ওই এরশাদ সাহেবের কথাটাকে তুলে ধরেই তিনি আবার এই যে আমাদের এই প্রধানমন্ত্রীর কথা বললেন। তিনি এই যে হল টল বন্ধ করে দিয়ে বাতাবি লেবুর ফলন সম্পর্কে সংবাদ সম্মেলন করেন। কিন্তু আসলে আন্দোলনটা, মানে এই যে হলটা বন্ধ করে দেওয়ার ফলে সবাই ভেবেছিল যে আন্দোলনটা থেমে যাবে, হয়তো বা থেমে যাবে। কিন্তু ওই যে রংপুরে যে একটা ঘটনা ঘটলো, যে আবু সাহিদ ভাই, ওনার যে মৃত্যুটা আসলে এত 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 পরিমাণ মানুষের বুকে কষ্ট দিয়েছে, সেটা আসলে বলার মতো না। কারণ একদম 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 এটা এটা আসলে আমি বলতে পারতেছি না এটা যে কীভাবে বলবো। আসলে এই জিনিসটা মোটেও মোটেও ভালো কাজ হয় নাই, আসলে মোটেও ভালো কাজ নয়, ধিক্কার জানাই। ওই যে ওনার যে ভিডিওটা, যে প্রত্যেকটা মানুষ দেখার পরে আর বসে থাকতে পারেনি। আর তারপরেই হলগুলোকে কি করলো, বন্ধ করে দিয়ে দিল। হলগুলোকে বন্ধ করে দিয়ে ছাত্রদের সব বের করে দিল। তারপরে যারা সমন্বয়ক ছিল তাদেরকে আস্তে আস্তে ধরতে লাগলো, গুম এই সেই করা লাগলো, তাদের নির্যাতন করা লাগলো। কিন্তু উনি আসলে বুঝতে পারেন যে প্রাইভেট ইউনিভার্সিটির পোলাপানগুলা এভাবে ওনার বিরুদ্ধে বের হয়ে যাবে। আসলে আমিও আমিও যখন ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে পড়তাম, তখন আসলে আর স্যাটিসফাই ছিলাম না যে এরা কি, এদের মধ্যে ইউনিটি নাই, এরা ইউনিভার্সিটিতে আসে, এই বন্ধু বান্ধব নিয়ে আড্ডা মারে, এই সেই করে চলে যায়, এদের বাইরে এদের জীবনে কিছু নাই, এরা হচ্ছে কিছু করে না। তো এটাই আমি ভাবতাম। কিন্তু হঠাৎ দেখি একদিন আমাদের ইউনিভার্সিটির সামনে এই যে মিছিল হইতেছে, মিছিল গ্রুপে, আমাদের ইস্ট ওয়েস্টের অনেকগুলো গ্রুপ আছে, সেখানে সবাই ডাকলো। ওই যে যেদিন সবাই আর কি আন্দোলনটা হয়তো বা ভাবছিল যে থেমে যাবে। আমি এক্সাক্ট আর কি ডেটগুলো বলতে পারলে ভালো হতো। আসলে আমি তো এই ডেটগুলো আসলে আমি কোনো রিসার্চ টিসার্চ করি না, জাস্ট ওভারঅল আমি বলার জন্যই আর কি, মনের ভাবগুলো প্রকাশ করার জন্য আমি আসলাম। ডেট বলতে পারলে হয়তো বা আসলে আরও বেশি ভালো হতো। তারপরেও ইচ্ছা আছে আমি এগুলো নিয়ে আরও ডিটেলসে পড়ালেখা করার চেষ্টা করবো ইনশাল্লাহ। কারণ হচ্ছে আমরা যে ইতিহাস পড়ছি, সেই ইতিহাসগুলোর মধ্যে অনেক মানে ঘাপলা আছে। আই থিঙ্ক আমি যতটুকু পড়লাম বা তারপরেও আমার মনে হচ্ছে যে এই জিনিসগুলোকে আমার ভালো করে পড়া উচিত। এই যে বৈষম্য বিরোধী আন্দোলনটাকে আমরা একদম 52-এর সাথে তুলনা করতে পারি, 71-এর সাথে তুলনা করতে পারি, এটা আমার মতবাদ। তো সবাই ভেবেছিল যে আন্দোলনটা হয়তো বা থেমে যাবে, কিন্তু হুট করে প্রাইভেট ইউনিভার্সিটির এই যে ফার্মে মুরগিগুলাই কি করলো, শুরু করে দিল। এই যে আমার মনে পড়ে, আমি তো এক্সাক্ট ডেটটা বলতে পারবো না। আমার ক্লাস ছিল ওই দিনকার বুধবার আমাদের ক্লাস ছিল ওই যে বাংলাদেশের ইমার্জেন্স অফ বাংলাদেশ। তো ওই দিনকে ওই ক্লাসটা করে আমি হচ্ছে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির মেন গেটের সামনে ওই যে 10টার সময় দিয়েছিল,
তো ওইখানে গেলাম আমরা, মোটামুটি স্লোগান দিলাম, দেওয়ার পরে চলে গেলাম। আমি জাস্ট মানে গেলাম, স্লোগান দিয়ে চলে গেলাম। ওই দিন মোটামুটি আমাদের ইউনিভার্সিটি থেকে মিটিং টিটিং করে স্লোগান দিতে দিতে বুধবার হচ্ছে সবাই ব্র্যাক ইউনিভার্সিটি থেকে যায়। তখন ওখানে ব্র্যাক ইউনিভার্সিটি আরও যে ইউনিভার্সিটি আসছিল সবাই মিলে মিছিল করে। তো আমি সারাদিন ইউনিভার্সিটিতে ছিলাম। তারপরে মোটামুটি সব কিছু শেষ হয়ে যাওয়ার পর আমি বাসায় চলে আসি। তারপরে হচ্ছে বৃহস্পতিবার হচ্ছে আমার এই সেমিস্টারে কোনো ক্লাস ছিল না, তাই আর যাওয়া হয় নাই। কিন্তু ওই দিনই হচ্ছে মেন ঘটনাটা ঘটে। প্রথম সকালের দিকেই হচ্ছে ব্র্যাক ইউনিভার্সিটিতে অ্যাটাক করা হয়। এটার খবর নিউজটা পেয়ে সাথে সাথে স্টুডেন্টের যারা ছিল তারা সাথে সাথে এমন দৌড় মারছে, মানে ভিডিওতে তো দেখছি, এমন দৌড় মারছে একদম যে তাদেরকে সেভ করে। আসলে এই যে পাশাপাশি আমরা ব্র্যাক ইউনিভার্সিটি বা স্টুডেন্টস ইউনিভার্সিটি, মানে বিপদে বন্ধু হচ্ছে আসল বন্ধু। আমরা অনেক সময় এই যে ব্র্যাককে আমরা অনেক সময় অনেক কথা বলতাম, স্টুডেন্ট নিয়ে আবার অনেক কথা হয়তো তারা বলতো, কিন্তু আজকে আমরা কিন্তু সবাই ভাই ভাই হয়ে, এই যে আমাদের উদ্দেশ্য একটাই যে আমরা আমাদের এই বৈষম্যটাকে রোধ করবো। আমরা আমাদের প্রত্যেকটা শহীদ ভাইদের রক্তের যেই দাগ শুকানোর আগে আমরা আমাদের বিজয়টাকে অর্জন করতে চেয়েছিলাম। আসলে তাদের যে অবদান, এটাকে আমরা অস্বীকার করতে পারবো না। তাদের কারণে হয়তো আজকে আমরা এত সাহস পাইছি। এই যে আবু সাহেদ ভাইয়ের কারণে হয়তো আজকে প্রাইভেট ইউনিভার্সিটির মানুষজনগুলো, প্রাইভেট ইউনিভার্সিটির ছেলে মেয়েগুলো আসলে অনেক বেশি সাহস পাইছে। আমরা স্যালুট জানাই প্রত্যেকটা শহীদকে। তারপরে হচ্ছে এই যে বৃহস্পতিবার মোটামুটি তো অনেক প্রবলেম হইলো, কানাডিয়ান ইউনিভার্সিটিতে ভাঙচুর হইলো, সেখানে অনেক পুলিশ আটকা ছিল। ওখানে আমরা দেখছি যে হেলিকপ্টার দিয়ে তাদেরকে নিয়ে যাওয়া হয়েছে। ইভেন আমাদের ইস্ট ওয়েস্টার্ন ইউনিভার্সিটির মধ্যে অনেক পুলিশ ঢুকে গেছিলো। আমাদের ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি আসলে যা করছে তা বলার মতো না। কারণ হচ্ছে প্রত্যেকটা স্টুডেন্টকে, সেই স্টুডেন্ট হয়েছে তাদেরকে আমরা ঢুকতে দিচ্ছি, এবং পুরো মেডিকেল টিম একদম মানে অনেক পরিমাণে সাহায্য করছে। মেডিকেল টিমের কথা বলতে পারবো না, ওরা অনেক বেশি সাহায্য করছে। আর আমাদের প্রত্যেকটা স্টুডেন্ট এত পরিমাণ মানুষকে সাহায্য করছে তা বলার মতো না। আমাদের অর্থনীতিকে আমরা অনেক বেশি সেলুট জানাই এই বিষয়টাতে। কারণ হচ্ছে আমাদের ইউনিভার্সিটিতে এমনি জেনারেল যে দিনগুলো থাকে ওই দিনকে ঢুকতে যে পরিমাণ আমাদের নিজেদেরকেই প্রবলেম ফেস করতে, আমাদের ব্যাগ চেক করা হয়, এখানে চেক করা হয়, ওইখানে চেক করা হয়, আইডি কার্ড না থাকলে ঢুকতে দেওয়া হয় না। তারপরে এমন একটা এত কঠিন একটা পরিস্থিতিতে তখন আর কি তারা এত সফট হয়েছে, তার কারণে আমাদের অনেক বেশি সুবিধা হয়েছে। আমাদের ইস্ট ওয়েস্ট মোটামুটি অনেক পাবলিক ইউনিভার্সিটির মতোই আর কি আমাদের ইউনিভার্সিটি এই আন্দোলনে অনেক বেশি অবদান রাখছে। আমি ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির যারা সমন্বয়ক ছিল তাদেরকে আমি দেখছি, বাট তাদের নাম হয়তো বা জানি না। অবশ্যই জানবো সামনে, কারণ তারা হচ্ছে আমাদের গর্ব। আসলে তারা যেই পরিমাণে দেখছি যে ওই দিনকার বুধবার যেই পরিমাণে বক্তব্য দেয়, তাদের মুখ যেমন হয় এক একটা আগুনের পিণ্ড বের হয়, মানে তাদের মুখ দিয়ে এমন এমন শব্দ বের হয়, মানে গায়ে আগুন জ্বালায় দেয়। আসলে তারা অনেক বেশি আসলে অনেক কিছুই চায়। তাদের মুখের ভাষা অসাধারণ আসলে। তারপরে এই যে এমনি আসলে অনেক বেশি প্রবলেম হইতেই বৃহস্পতিবার তো অনেক বেশি প্রবলেম হইলো। এটা মোটামুটি ওই দিনটা আসলে ভোলার মতো না। তারপরে ওই দিন থেকেই আবার রাতে আমাদের সব কিছু বন্ধ করে দেওয়া হলো। প্রায় এক সপ্তাহের মতো আমাদের কোনো নেট ছিল না। সবাই যার মতো করে আন্দোলনটা বেশ মোটামুটি ফুটিয়ে যাওয়া পদে ছিল। কিন্তু আমি স্পেশালি যারা সমন্বয়ক ছিল তারা কখনো মনোবলটাকে ভেঙে ফেলে নাই। তাদের কারণে আজকে আমরা এতটুকু এই যে স্বাধীনতা পাইলাম বা ফ্রিডম পাইলাম বা বিজয় পাইলাম, আমরা এই স্বৈরাচারকে পতন ঘটাতে পারলাম, স্বৈরাচারকে পতন ঘটাতে পারলাম। তারপরে এই যে এই কাহিনীর মধ্যে তারা আস্তে আস্তে এই যে ডিবিতে তাদেরকে ধরে নেওয়া হইলো, ধরে নিয়ে তাদেরকে মোটামুটি আটকে রাখা হইলো, তাদেরকে ভাতের হোটেলে ভাত খাইলো। তারপরে তাদেরকে দিয়ে রাতে আবারও আর কি মুখস্থ বিদ্যা কিছু বলে দিল যে আমরা আন্দোলন তুলে নিলাম এরকম কিছু বলা হইলো। কিন্তু তারা যে কি পরিমাণ মেধাবী পায়, তাদের হাতের ইশারাগুলা
অনেক কিউট ছিল আসলে। তারা তাদের মুগ্ধ হয়তো মুখটাকে আটকে রাখছিল, কিন্তু তারা তাদের হাতের ইশারার মাধ্যমে অনেক কিছু বুঝিয়ে দিচ্ছে। বুঝাইদের আসলে যারা সমন্বয়ক ছিল তাদের তো জানতো যে তাদেরকে হয়তো বা ধরে নেওয়া যাওয়া হবে, যাদেরকে ধরে নেওয়া যাবে, যারা বাইরে থাকবে তারা আন্দোলনটাকে চালাই দিবে। সেই কাজগুলোই করছে। যারা বাইরে ছিল তারা তাদের ভিডিওর মাধ্যমে তারা যেভাবে পারছে তাদের আন্দোলনটাকে চালাই নিয়ে যাইতে যেতে, তো এর মাঝখানে তো আবার কোঠাটা মোটামুটি মেনে নিল। কোঠাটা মেনে নিছে, কিন্তু অনেক বেশি দেরি করে নেওয়া হয়ে গেছে, নিয়ে নিছে। এই যে তো কোঠা আন্দোলন পর, এই কোঠা মেনে নেওয়ার পরে সবাই তো ভাবছিল হয়তো বা যে কোঠাটা মেনে নিয়েছে, এখন মনে হয় হয়তো বা আন্দোলনটা থেমে যাবে। না, তখন আন্দোলন থামবে না, কারণ হচ্ছে অনেক বেশি সময় লস হয়ে গেছে। সময় লস হয়ে গেছে মানে হচ্ছে অনেক বেশি তাজা তাজা প্রাণগুলা ঝরে গেছে। আমাদের অনেক বেশি মেধাবী ছেলেদের আমরা হারাইছি। মীর মুগ্ধের কথা সবাই কেউ ভুলবে না আসলে, কেউ ভুলবে না। তো ওনার সেই যে ভাষাটা, যে পানি লাগবে পানি লাগবে, এইসব জিনিস কেউ ভুলবে না, কারণ হচ্ছে ভোলার মতো না। তারপরে অনেক শিশু মারা গেছে, তারা কি আসলে দোষ করছে? এই আন্দোলনে যারা মারা গেছে তারা আসলে কি দোষ করছে? তারা কাউকে মারতে চায় নাই, কারোটা খাইতে চায় নাই, জাস্ট তারা অনেকে হেল্প করতে গেছে। যে পানি দিতে, যে আমি যদি মারা যাই তাহলে এটা আসলে এই দেশ আসলে আমাদেরকে প্রপারলি যে আমাদের এই স্বাধীনতা সেটা আসলে দিতে পারে নাই। কারণ হচ্ছে আমি পানি দিতে যাব, একজনকে সাহায্য করতে যাব, আমি যদি মরে যাই তাইলে হয় না আসলে। একজন শিশু ছাদে গেছে খেলতে, তার গুলি লেগে সে মারা গেছে, এটা আসলে মেনে নেওয়ার মতো না। তো এই যে আস্তে আস্তে আন্দোলনটা প্রথম ছিল আর কি কোটা আন্দোলন, তারপর আস্তে আস্তে এই যে সরকার পতনের ডাক দিল। কারণ হচ্ছে আমাদের দেয়ালে পিঠ থেকে গেছে, ওনাদের আসলে কিছু করার ছিল না। যে এতগুলা প্রাণ গেলো, এদের বিচার যদি না হয় তাহলে কিভাবে হবে? এই যে যে নয় দফাটা অনেক যৌক্তিক ছিল। তারা যৌক্তিক কথাগুলাই বলছে, মানুষের কথাগুলাই বলছে, জনগণের কথাই আসলে বলছে। এই এই বলাটা আমাদের ভুল ছিল না আসলে, ভুল ছিল না। এই যে তারপরও অনেক এর মাঝখানে তার সরকারের লোকজন যারা ছিল তারা অনেক কথাবার্তাই বলছে যা আমাদের সাথে যায় না আসলে, এই কথাবার্তাগুলো আসলে যায় না। তারপরে এই আন্দোলনে আসলে দেখা গেছে কি আসলে এই যে ইনফ্লুয়েন্সার ছিল, কারা বেশি সেলিব্রিটি ছিল। অনেক সেলিব্রিটি তো গর্তে লুকে গেছিল, তাদের খুঁজে পাওয়া যায় না। আমরা আর কি বলবো, সাকিব মাশরাফি যারা ছিল, এদের কথা আর কি বলবো, এরা একদম চারটে চারটে পুরা অন্য লেভেলে চলে গেছে। একদিন এই যে ম্যাচকে সবাই অনেক সম্মান করতো, কিন্তু তার প্রতি যে ঘৃণা জমাইছে এটা আর কখনো ফিরে আসবে না। কারণ তিনি অনেক বেশি তিনি অনেক বেশি চাটছে, দ্যাটস ওয়াই আজকে তাদের তাদের আসলে কিছু একটা বলা উচিত ছিল। না, ইটস তার ব্যাপার, না বলা নাই ভালো কথা। আর কি বলবো আসলে, এই যে তারপরে তো অসহযোগ আন্দোলন শুরু হইলো। অসহযোগ আন্দোলনে বেশ 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 মানুষ মারা গেছে, প্রায় 100 জনের উপরে মানুষ মারা গেছে একটা দিনে। এত মানুষ মারা গেছে, কি পরিমাণ রক্ত দিতে হয়েছে আমাদের। এই অসহযোগ আন্দোলনের পরে এই যে লং মার্চ, যে আন্দোলনটা শুরু হইলো আজকে, এই লং মার্চের উদ্দেশ্যটা ছিল যে প্রত্যেকটা মানুষ তার জায়গা জায়গা থেকে মিছিল নিয়ে শাহবাগে যাবে এবং সেটাই হয়েছে। সেটাই মানুষ যেটা সমন্বয়করা চেয়েছিল সেটাই আসলে হয়েছে। সমন্বয়করা আসলে চায় না, সমন্বয়কে চাওয়ার আসলে সারা জনতার চাওয়া ছিল, সারা বাংলাদেশের মানুষের চাওয়া ছিল। তার ফলেই প্রতিফলন হয়েছে। বাংলাদেশের প্রত্যেকটা মানুষ যে যেভাবে পারছে ঢাকার উদ্দেশ্যে আসছে, এবং তারা যেভাবে মিছিল নিয়ে হচ্ছে শাহবাগের দিকে গিয়েছিল। ইভেন আমি সত্যি কথা বলবো, আমি বুধবার গিয়েছিলাম। মেন যে স্টোরেজটা এবং ব্রাকে প্রবলেম হয়েছিল ওদিন আমার যাওয়া হয়নি। তার আগের দিনে আমি ওই ইউনিভার্সিটি থেকে মিছিল করেছিলাম। তারপরে হচ্ছে এই যে আমি আজকে 2টার পরে বের হয়ে আর কি ইউনিভার্সিটিতে গেলাম। ইউনিভার্সিটি থেকে স্টোরেজের ওখান থেকে বন্ধু বান্ধবের সাথে হাঁটতে মিছিল করতে একদম শাহবাগ চলে গেলাম। শাহবাগ থেকে মোটামুটি বিজয় মিছিল করে আস্তে আস্তে বাসায় চলে আসলাম। এখন এখন এই যে যারা আমি তো এত বেশি বুঝি না পলিটিক্স, মানে এখন যে সরকার হবে সেই বিষয়টা আসলে আমার একটু বলার ছিল আসলে, আর কিছুই না। কারণ
এখানে যারা এই আন্দোলনের নেতৃত্ব দিছে, বৈষম্য বিরোধী আন্দোলন, তাদের অবদান অনেক বেশি। আমি মনে করি যে তাদের মাঝখান থেকে এই অন্তর্বর্তীকালীন সরকারে তাদের রাখা উচিত। কারণ হচ্ছে আমার মনে হয় তারা অনেক বেশি আহ, বা বুঝবে ভালো, অনেক তাদের রাখা উচিত আসলে, তাদের রাখা উচিত। এবং যারা আমাদের সাহায্য করছে এই আন্দোলনে, অনেক শিক্ষক, বুদ্ধিজীবী, অনেক রাজনৈতিক ব্যক্তিত্ব যারা ছিলেন, আহ, ভালো ভালো মানুষ আছে। এই যে আজকে আমি একটু আগে একজন পোস্ট দেখলাম, ইমরুল শাহরিয়ার, আর ভাই উনি হচ্ছেন পিএইচডি করা, উনি আর কি, উনি নিজে থেকেই পোস্ট দিয়েছেন যে আমিও আমি দেশের কাজে লাগতে চাই, আমি আমার আহ, কে কাজে লাগাতে চাই। আচ্ছা, আজকে এই পর্যন্ত।